সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য নিয়ে জিটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস এ টু জেডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রশিদ কামাল। দেশের আর্থিক খাতে নানামুখী সংকট চলছে, দীর্ঘকালীন সংকট। এই সংকট থেকে উত্তরণের নানামুখী পদক্ষেপ চলছে। কিছু কিছু চ্যালেঞ্জ আসছে সামনে, সেই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য কাজ করছে সরকার। আরেকটি সিদ্ধান্ত সম্প্রতি, যেটি হচ্ছে দেশের কৃষি এবং কৃষককে রক্ষা করার জন্য সারা দেশব্যাপী কোল্ড স্টোরেজ স্থাপনের একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সকল বিষয় এবং প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের বিজনেস এ টু জেড স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতিমান ব্যাংকার, অগ্রণী ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং বন্টন এক্সপ্রেসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম আহমেদ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের বিজনেস এ টু জেড অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই স্যার আপনার কাছে যাব যে স্যার, আপনার ব্যাংকিং সেক্টর কেমন আছে এবং আপনি কেমন আছেন? কাজ করছেন নতুন সরকার এবং যে নানামুখী সংকটগুলো চলছে, এই সংকটগুলোর চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মুখোমুখি হচ্ছেন? আর দুটি প্রশ্নই জানতে চাইব আমরা ঘুরে ফিরে। ব্যাংকিং খাতের যে নানামুখী চ্যালেঞ্জগুলো কী কী এবং এ বিষয় নিয়ে কথা বলবেন। আর ব্যাংকিং সেক্টর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি স্যার, এই কেন? এই দুটি প্রশ্নই স্যার আমরা। ধন্যবাদ। আমি প্রথমে গাজী টিভিকে ধন্যবাদ দিব এবং এই শোতে আমাকে ডাকার জন্য। প্রথমে আমি বলবো যে অস্থিরতা বিরাজমান ছিল ব্যাংকিং সেক্টরে গত প্রায় 2 যুগের কাছাকাছি। 2010 থেকে এই অস্থিরতা বিরাজমান। 18-র পরে এটা আর বিশেষ করে হয়েছিল। অনেক অরাজকতা দেখা গেছে, অনেক রকম অনিয়ম দেখা গেছে 18 সালের পর থেকে, যারই পরিপ্রেক্ষিতে আজকে ব্যাংকিং খাত কিন্তু একদম তলানিতে পড়ে আছে। ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, সেটাকে তারা এই লুপহোলসগুলি বন্ধ করার চেষ্টা করেছে এবং দিক নির্দেশনা দিয়েছে। এবং এই ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে সেই পথে চলছে এবং এটার জন্য কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু 15 বছরের যে গ্লানি, এটা তো হঠাৎ করে সম্ভব না ঠিক হয়ে যাবে, এটার টাইম লাগবে। এবং এই ইলেকটেড গভর্নমেন্ট যতদিন আছে, আমার মনে হয় এই ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াতে পারবে অতি সহজেই এবং ভালো পজিশনে যেতে পারবে। এখানে যে চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস হলো, একটা হলো আমানতকারীদের জন্য, আর একটা হলো ঋণ গ্রহীতাদের জন্য। গত 15 বছর যে লেফট অ্যান্ড রাইট লেন্ডিং হয়েছিল, যার অনেক অংশ প্রায় 40-50% ক্লাসিফাইড হয়ে গেছে, সেগুলিকে উদ্ধার করতে এই সরকারের উপরে আর বর্তা এসে। সেই সময় কিন্তু টাকা পাচারও হয়ে গেছে, দেশের বাইরে টাকা দিয়ে চলে গেছে। আমরা যদি ধরি টোটাল লেন্ডিং পোর্টফোলিও আমাদের, যদি ধরি 20 লাখ কোটি টাকার কাছাকাছি, এর 1/3 প্রায় 33-35% অ্যাবাউট 7 কোটি টাকার কাছাকাছি, 7 লাখ কোটি টাকার কাছাকাছি, এটা কিন্তু ক্লাসিফাইড। এই ক্লাসিফাইডের প্রায় 2 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। আর 7 লাখ কোটি টাকা যেটা বলছি, এখানে ক্লাসিফাইড ঋণ আছে, স্টে অর্ডারে ক্লাসিফাই হওয়ার নিষেধ করা হয়েছে, আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে, রাইট অফ ঋণও আছে। এই চ্যালেঞ্জ হলো এটা একদিকে, যে এগুলিকে ঠিক করা, এগুলিকে আনক্লাসিফাই করা। যে এই সরকার প্রথম দিন থেকে বলেছে, প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে প্রত্যেককে বলা হয়েছে যে কোম্পানিগুলি যেগুলি বন্ধ, সেগুলিকে খুলে দিতে ব্যবস্থা নিতে হবে। আমিও দেখেছি, আগে ছিল যেটা 10% ডাউন পেমেন্ট নিয়ে ক্লাসিফাইড থেকে আনক্লাসিফাই করা হতো, সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট 2% করেছিল। এই গভর্নমেন্ট এসে 1% করেছে। এর থেকে বেটার সিস্টেম আর নাই। এটা কিন্তু ইজিলি উত্তরণ করা যায়, এটা থেকে বেরিয়ে আসা সম্ভব। আরেকটা চ্যালেঞ্জ আমি যেটা বলছি, আমানতকারীরাও কিন্তু এখানে সাফারার। অনেক ক্ষেত্রে ইসলামী ব্যাংকে তারা টাকা পাচ্ছে না, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলি আছে তারা টাকা পাচ্ছে। এইখানেও একটা গোষ্ঠী প্রায় 60টা ইনস্টিটিউশন কন্ট্রোল করত। সেই গোষ্ঠী কিন্তু বেশিরভাগ টাকা এইসব ইনস্টিটিউশন কন্ট্রোল করে দেশের বাইরে টাকা দিয়ে চলে।
এটা পেপারের প্রত্যেক জায়গায় আমরা পড়েছিও। তো এটাও একটা, তাদের টাকাগুলি ফেরত দিতে হবে। আস্থা যদি কাস্টমারের না থাকে তাহলে কিন্তু ব্যাংকিং খাত ধস হবে, দাঁড়াবে না। জি, তা দাঁড়াতে পারবে না। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। আবার আসবো আপনার কাছে স্যার। এখন এই মুহূর্তে আমি যেতে চাই বন্টন এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনি যে বন্টন ব্যবস্থাপনার যে দায়িত্বে মুখোমুখি বিভিন্ন চ্যালেঞ্জ এবং উত্তরণের বা সম্ভাবনার যে জায়গাগুলো দেখেন, এই বিষয় নিয়ে আমরা আপনার সাথে এখন কথা বলবো। আর সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে যে কৃষক এবং কৃষিকে রক্ষা করতে দেশব্যাপী যে কোল্ড স্টোরেজ স্থাপনের যে সিদ্ধান্তটি নিয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং আজকে পর্যন্ত সারা দেশে যে কোল্ড স্টোরেজ আছে এগুলো কি খুবই অপ্রতুল, খুবই দরকার ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আজকের বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এগ্রিকালচারাল ভ্যালু চেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ বিজনেস এ টু জেডকে। দেখেন, বাংলাদেশে এগ্রিকালচারাল প্রোডাকশন এবং উদ্যোক্তার কিন্তু স্পিরিটের ঘাটতি নেই। মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এগ্রিকালচার, ফার্ম, ফাইন্যান্স, প্রসেসিং এবং মার্কেটকে কানেক্ট করা, এমনভাবে কানেক্ট করা যেন লাখ লাখ ফার্মার উপকৃত হয়, এসএমই যারা আছে তারা উপকৃত হয়। তো এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটার জন্য যেটা দরকার আসলে মেইনলি হচ্ছে যে কার্যকরী অবকাঠামোতে ইনভেস্টমেন্ট। পার্টিকুলারলি আমরা যদি বলি কোল্ড চেইন লজিস্টিক্স, ফুড টেস্টিং, খুব মডার্ন টাইপের একটা ফুড টেস্টিং লাগবে, এনার্জি লাগবে, রিলায়েবল এনার্জি সোর্স লাগবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট এখন যে উদ্যোগটা নিয়েছে যে সারা বাংলাদেশে কোল্ড স্টোরেজ করবে, সেটা খুবই ভালো উদ্যোগ, খুবই কার্যকরী একটা সময় উপযোগী উদ্যোগ আমরা বলবো। কিন্তু সেটা দূরদর্শী উদ্যোগ কিনা সেটা নিয়ে আলোচনা করতে হবে আসলে। আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, এফএমসিজিতে আমরা অনেক বছর আছি, অনেক বছর ধরে কাজ করছি, সেখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে এগ্রিকালচারাল প্রসেসিং। একটা ফার্মার প্রডিউস করবে, আমরা জানি প্রডিউস যারা করছে, আমরা যদি শাকসবজি বলি, শাকসবজির কিন্তু বাংলাদেশে 30 থেকে 40% ওয়েস্ট হয়ে যাচ্ছে সময়ের মধ্যে। বাট গভর্নমেন্ট হয়তো এই যে ওয়েস্ট হচ্ছে সেটাকে ধরে রাখার জন্যই কোল্ড স্টোরের পরিকল্পনা করেছে। বাট যেই টাইপের আমরা শুনেছি বা পত্রপত্রিকায় দেখেছি মিনি কোল্ড স্টোরেজ করবে, ফার্মাররা প্রোডাক্ট রাখবে, ওইটা হলে হবে না। কারণ ওই যে ওয়েস্টটা কিন্তু আমরা ধরুন এগ্রিকালচারাল প্রডিউস কী হয়, সিজনালিটি ইম্প্যাক্ট আছে। আজকে যে টমেটোটা হচ্ছে সেটা আজকে বাজারে কনজিউম করতে পারছে না, যখন ফলনটা হচ্ছে সারপ্লাস থেকে যাচ্ছে, সারপ্লাসটা কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো সারপ্লাসটা আমাদেরকে কীভাবে ধরে রাখতে হবে সেটা হচ্ছে প্রসেসিং। তো এই প্রসেসটা কি দীর্ঘকাল যাবৎ হয়ে আসছিল না? বাংলাদেশে ওই প্রসেসিংটা নেই। আপনি ধরেন আমরা নেই না, চাহিদার তুলনায় কম, অনেক কম ছিল। চাহিদার তুলনায় কম না, আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন হচ্ছে, কিন্তু প্রোডাকশনটা এগ্রিকালচারাল প্রডিউসটাকে উদ্যোক্তাও আছে, কিন্তু এটাকে প্রসেস করে যে একটা ভ্যালু চেইনে ডেভেলপ, এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেটা আমি বললাম যে একটা হচ্ছে কার্যকরী অবকাঠামো, কোল্ড স্টোরেজ বা প্রসেসিং, ইন্ডাস্ট্রি, এনার্জি, ফুড টেস্টিং, এখানে ইনভেস্ট করা। আরেকটা হচ্ছে ফার্মারদেরকে আপনি যদি কানেক্ট করতে চান মার্কেটের সাথে টোটাল ভ্যালু চেইনে, সেই জায়গাটাতে ফাইন্যান্সে অ্যাক্সেসিবিলিটি লাগবে ফার্মারদেরকে। তো ফার্মাররা কিন্তু সহজে ফাইন্যান্সে অ্যাক্সেস করতে পারে না, এটা স্যার আরও ভালো বলতে পারবে। কারণ সহজে অ্যাক্সেস করতে না পারলেও আমরা বলবো যে কোন ধরনের ফাইন্যান্সে অ্যাক্সেস করতে পারে না। একটা হচ্ছে রিলায়েবল বা কম ইন্টারেস্টে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের অভিজ্ঞতা যেটা বলে সবচেয়ে সহজ হচ্ছে কৃষকদের জন্য ফাইন্যান্সে অ্যাক্সেস করা। সেটা কিভাবে? কারণ ফাইন্যান্সের যারা স্টেক হোল্ডার আছে, ফার্মারদের যত স্টেক হোল্ডার আছে সারাউন্ডিং, দে অ্যাক্ট লাইক এ ইনভেস্টমেন্ট ব্যাংকার। সবাই কিন্তু কৃষকদেরকে লোন দেয়, সহজ শর্তে লোন দেয়। তো ওদের জন্য সহজ আছে অ্যাক্সেস করা, বাট সেটা কিন্তু স্ট্রাকচার, সেটা কিন্তু অর্গানাইজ না, সেটা হিউজ ইন্টারেস্ট রেট, এবং সেটাতে কিন্তু ওদেরকে মেরে ফেলা হয়, সেটা থেকে ওদেরকে বাড়তে দেওয়া হয় না। সো এই ফাইন্যান্স, এখানে একটা ব্ল্যান্ডেড ফাইন্যান্সের হইতে পারে যে রিস্কটা নেবে একজন আর ওরা পাবে। সো এটা সমাধান করা গেলে ওরা কিন্তু মার্কেটে অ্যাক্সেস করতে পারবে। আপনি মানে আরেকটা পজিটিভলি দেখছেন পুরো বিষয়টা কি? হ্যাঁ, পজিটিভলি বলতে এখন তো নেই, এখন যেটা আছে সেটা নেগেটিভলি হচ্ছে। ফার্মাররা ফাইন্যান্সে অ্যাক্সেস করতে পারছে, ধরুন সব কৃষক লোন নিতে পারে, খুব সহজেই লোন নিতে পারে, বাট সেই লোনটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট রেটে। সেই লোনটা কিন্তু যারা দেয় তারা কিন্তু মাসেল পাওয়ার দিয়ে সেই লোনটা আবার কালেক্ট করে অনেক বেশি
কস্ট অফ ফান্ড ওদেরকে দিতে হয়। তো সেটা যদি ব্যাংক দেয়, সেটা যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেয়, তখন কিন্তু ওরা সহজেই কম ইন্টারেস্টে পাচ্ছে এবং গভর্নমেন্ট প্রণোদনা দিতে পারে। স্যার, ফিরছি আবার আপনাদের সাথে আলোচনায়। বিরতি নেওয়ার একটি সময় হয়েছে, আবার ফিরছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত ব্যবসা বাণিজ্য নিয়ে জিটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস এ টু জেড। সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য নিয়ে জিটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস এ টু জেড। বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা এবার যাচ্ছি অগ্রণী ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু নাসের বখতিয়ার আহমেদ। স্যার, আমি একটি বিষয়ে পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে যার সুশাসন একটি শব্দ সব ক্ষেত্রেই, শুধু ব্যাংকিং ক্ষেত্রে না, যদি আপনার ব্যাংকিং ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে কি গ্রাহকের যে আস্থার কথাটি আপনি বলেছিলেন, এটা কি ফিরে আসা সম্ভব কিনা? খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। সাধারণ জনগণও এটাই জানতে চায়। সুশাসন বলতে আমি যেটা মনে করি, তার সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এটা প্রতি পর্যায়ে লাগবে। এটা মিনিস্ট্রিতে লাগবে, যারা পলিটিশিয়ান তাদেরও সুশাসন থাকতে হবে, পর্ষদে লাগবে, পর্ষদের প্রত্যেকটা ডাইরেক্টর যাতে এটাকে ফলো করে সেটা দেখতে হবে, ম্যানেজমেন্টে লাগবে, টপ ম্যানেজমেন্ট থেকে একদম বটম ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে হবে। প্রতি লেভেলে যদি আমার এই সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে, তাহলে কিন্তু কোনো জিনিসটাকে, আমাদের যে প্রবলেমগুলি আমরা ইনহেরিট করেছি, এই প্রবলেমগুলি অতি দ্রুত আমরা এটাকে রিকভার করতে পারবো, অতি দ্রুত ঠিক করে আনতে পারবো। এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এই সুশাসনে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাবো, সেটা হলো সদিচ্ছা। মানুষের ইচ্ছাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সদিচ্ছা যদি না থাকে, তাহলে কিন্তু এই সততা, স্বচ্ছতা, জবাবদিহি কিছুই কাজ হবে না। তা ইচ্ছাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। চারটা পিলারে যদি ধরি, তাহলে সদিচ্ছা, সততা, স্বচ্ছতা, জবাবদিহি, এই চারটা জিনিসের পিলারের উপরে দাঁড়ালে যে কোনো প্রবলেম আপনি রিজলভ করতে পারেন অতি শীঘ্রভাবে। এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি দেখেছিও। তাই আমার চাকরি জীবনে দেখেছি, এটাকে প্র্যাকটিক্যাল ইউজ করে দেখেছি, এটা সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আবার ফিরবো আপনার কাছে। আমি স্যার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই এবার, যে আপনি এই প্রসঙ্গক্রমে আলোচনায় ছিল এর আগে, আরও স্পেসিফিক আপনার কাছে এবার জানতে চাইব যে কোল্ড স্টোরেজ স্থাপনে ব্যাংকগুলো স্পেসিফিক কী ভূমিকা রাখতে পারে? ব্যাংক তো একটা ফাইন্যান্স আছে। কোল্ড স্টোরেজে উনি একটা কথা কিন্তু উনি বলেছে একবার, যে বেশ কয়েকটা কোল্ড রুমে উনি অলরেডি ফাইন্যান্স করেছে যারা ফেরত দিতে পারেনি টাকাটা। বাট স্থাপনের টাকার ব্যাংক তো সবসময়, ব্যাংকে সবার অ্যাক্সেসিবিলিটি আছে। আমার যদি একটা প্রজেক্ট প্রোফাইল ভালো হয়, ফিজিবল হয়, তখন ব্যাংক তো ফাইন্যান্স করবেই। তো সেখানে যেটা করতে পারে, যে এই ইন্ডাস্ট্রিকে আরও প্রণোদনা দিতে পারে, আরও উৎসাহিত করতে গভর্নমেন্ট যেটা করতে পারে, কিছু ইন্টারেস্ট কমাতে পারে, বা ব্যাংক ভালো একটা স্কিম নিয়ে আসতে পারে যাতে এটা এক্সপানশন করা যায়, খুব দ্রুত এক্সপান্ড করা যায়। এর বাইরে তো ব্যাংকের আসলে ওরকমভাবে পার্টিকুলারলি যে ব্যাংক এসে কিছু করে দিবে ওরকম তো কিছু না। আমি এখানে একটু অ্যাড করি ভাই, শামীম ভাইয়ের এই কথাতে আমি একটু অ্যাড করি। সুন্দর কথা বলেছেন। এটা এই সরকার কিন্তু এইটার দিকে মানে তাদের দৃষ্টি রেখেছে। 1% ডাউন পেমেন্ট দিয়ে রিশিডিউল করা, এটা কিন্তু দুনিয়ায় কোনো নজিরবিহীন, এটা কোনো জায়গায় পাবেন না। এটা কিন্তু ব্যবসায়ীদের সুযোগটা দেওয়ার জন্য করা হয়েছে। সুতরাং তারপর আরেকটা জিনিসও বলা যায়, যারা এক্সিটে যাবে তাদের কিন্তু সব যা সুদ আছে, অনারোপিত সুদ, অনিশ্চিত খাতে সুদ, দণ্ড সুদ, সব মওকুফ করে অনলি সে আসল প্লাস আরোপিত সুদ দিয়ে সে চলে যেতে পারে 3 মাসের মধ্যে টাকা এককালীন। এগুলি কিন্তু ফ্যান্টাস্টিক ফ্যাসিলিটিস ফর দ্য বিজনেস হাউসেস। আমি এর আগেও বলেছি, এখনও রিপিট করলাম ভাইয়ের সঙ্গে একমত হয়ে। এটাতে এটা ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে করতে পারে, বাট যেটা মেইন চ্যালেঞ্জ কোল্ড রুম করার জন্য বাংলাদেশে, সেই জায়গাটা গভর্নমেন্ট যেটা করতে পারে গুলির জন্য বলছে, হ্যাঁ আমরা লোন করে কোল্ড স্টোরেজ করেছি তাকে সার্ভাইভ করার জন্য, আর একটা হচ্ছে নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। তো সেই জায়গাটা ব্যাংক লোন থেকে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, আপনি একটা কোল্ড স্টোরেজ করতে চান,
ছোট কোল্ড স্টোরেজ করবেন বা মাঝারি কোল্ড স্টোরেজ করবেন, হিউজ কাস্টমস ডিউটি। তো গভর্নমেন্ট অনেক বেশি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, 111% ডিউটি লাগে। যে কোনো কোল্ড স্টোরেজে আপনি কম্প্রেশন আনবেন, কন্ডেন্সিং ইউনিট আনবেন, একটা ক্যাপাসিটির উপরে গেলে ডিউটিটা কম, বাট এত বড় ক্যাপাসিটির কোল্ড স্টোরেজ তো হবে না। মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। স্যার আপনার কাছে আসবো এবার, যে রেমিটেন্স একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু একটা রাষ্ট্রের জন্য, একটা সেক্টরের, ব্যাংকিং সেক্টর তো বটেই। এই রেমিটেন্স যে আর্থিক খাতের যে অস্থিতিশীলতা, এটা স্থির করার ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এটা তো আমাদের ইকোনমিতে ফ্যান্টাস্টিক ভূমিকা রাখছে। বিশেষ করে বিগত যারা crisis moment-এ। বাংলাদেশি বিদেশে অবস্থান করছে, চাকরি করছে, তারা কিন্তু ইন্টিরিম গভর্নমেন্ট এবং এই ইলেক্টেড গভর্নমেন্ট সব সময় আই থিঙ্ক দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রেমিটেন্স তারা ফর দ্য কন্টিনিউয়াসলি 2 years তারা পাঠিয়েছে। রাইট। আমাদের আজকে যেটা বলছি যে $38 বিলিয়ন রিজার্ভ হয়ে গেছে, কিন্তু মেজর পোর্শন ফ্রম দিস রেমিটেন্স। আরেকটা আসতেছে ফ্রম দ্য এক্সপোর্ট প্রসিডস। এক্সপোর্ট প্রসিড দুইটাই। এই ক্ষেত্রে আমি একটু যোগ করি স্যার, যে এক্সপোর্ট ইম্পোর্টের যে এই এক্সপোর্টের মধ্যে যে রেমিটেন্সটা ঢুকছে, অনেক ফ্যাক্টরি কিন্তু ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতাদের অনেক বক্তব্য আমরা শুনি যে আমার 5টা ফ্যাক্টরির মধ্যে 4টাই বন্ধ। এতে করে স্যার এই যে এক্সপোর্ট তো বন্ধ, তাহলে রেমিটেন্সে আঘাত না, মানে রিসোর্স মোবিলাইজেশনের জন্য এক্সপোর্ট প্রসিডস হতে পারে, রেমিটেন্স হতে পারে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস হতে পারে। তো এইখানে মেজরিটি আমাদের যেটা ফরেন রিজার্ভটা হয়, এটা এক্সপোর্ট প্রসিডসের এগেনস্টে আমাদের আবার ইম্পোর্ট পেমেন্টও করতে হয়, কিন্তু এই রিজার্ভ দিয়ে পেমেন্ট করতে হচ্ছে আমাদের। আর রেমিটেন্স ফ্লোটা আসার পরে এটা কিন্তু এখানেই ইনভেস্টমেন্ট হয়। এটা যারা গ্রামে গঞ্জে যাদের ফ্যামিলি মেম্বার্সরা তারা এটাকে এনজয় করে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এটা আমাদের রেকর্ড করা হয়েছে, এর আগে এরকম। আপনি যেটা জানতে চাচ্ছিলেন আর কি, উনি যে একজনের 4-5টা ফ্যাক্টরি আছে, 4টা বন্ধ হয়ে গেছে, একটা চলছে, তো রেমিটেন্সটা কমে গিয়েছে কিনা। বাট এটা আসলে ওভারঅল দেখতে হয়। ওভারঅল হচ্ছে কি, ওভারঅল প্রবৃদ্ধি আছে কিনা, ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, সেটা আগের বছরের থেকে এবার গ্রোথ আছে কিনা। তো সেটা দেখলে বোঝা যায় যে না, হ্যাঁ নতুন কিছু গ্রো করেছে, কেউ হয়তো বিজনেস ভালো পারফর্ম করছে না, তারটা বন্ধ হয়ে গেছে। সো আমার মনে হয় এখনও আমাদের গ্রোথ আছে, ডিগ্রোথে নেই আমরা। আচ্ছা, এক্সপোর্টে। স্যার ফিরবো আবার আপনার কাছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন আজকে, যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, এরকম স্লোগান আমরা শুনি। এই স্লোগানটা কতটা যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত, মানে বাস্তবায়িত হয়েছে আমাদের দেশে মনে করেন? এটা খুবই যৌক্তিক একটা স্লোগান, যেহেতু বন্টন কৃষি পণ্যের যে বন্টন ব্যবস্থা আমরা যদি বলি, সরাসরি বাস্তবায়িত আমরা যদি বলি, সেটা এখন আমরা অনেক দূরে আছি আসলে। ওভারঅল একটা মার্কেট ডেভেলপ করতে স্লোগান কি শুধু স্লোগানেই আছে নাকি? আমি মনে করি এখনো স্লোগানই আছে। কৃষকদেরকে বাঁচাতে হলে দেশ বাঁচবে, সেটা ঠিক আছে, বাট তখন আমাদেরকে কি করতে হবে? ওই যে আগে যেটা বললাম যে মেইন চ্যালেঞ্জ, কৃষককে আমার মার্কেটের সাথে কানেক্ট করাতে হবে। ও যে প্রোডাকশনটা করছে সেটার মার্কেট আছে কিনা, সেটার মার্কেটটা ডেভেলপ করতে হলে সেই টোটাল ভ্যালু চেইনের অনেক জায়গা আছে যেখানে ইনপুট দরকার। তো সেই ইনপুটটা কিন্তু রাইটলি হচ্ছে না। তো কৃষক স্লোগানটা পারফেক্ট আছে, বাট এই স্লোগানের জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, সবাইকে আমাদের এখানে কনসেন্ট্রেট করতে হবে। কৃষক প্রোডাকশন করে ফেললো, তারপরের পার্টটা কিন্তু আমাদের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব, প্রাইভেট কোম্পানিগুলোর দায়িত্ব, অন্যান্য এন্টারপ্রেনারদের দায়িত্ব। তাদের কাছ থেকে প্রডিউসটা কালেক্ট করে সেটাকে প্রসেস করে সেটাকে এক্সপোর্টে নিয়ে যাওয়া, সেটাকে লোকাল কনজিউমারের কাছে নিয়ে যাওয়া। এবং সেই জন্যই কোল্ড চেনের ইনফ্রাস্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কোল্ড চেনের সাথেও আমাদেরকে কৃষকদেরকে আসলে কানেক্ট করতে হবে ওভারঅল এই ভ্যালু চেনে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার শেষ কোশ্চেন আজকে, পুঁজিবাজার বিষয়ে, যে পুঁজিবাজারে যে আরও ডিটেলস আলোচনার সময় দরকার ছিল, কিন্তু সংক্ষেপে একটু শুনবো যে স্যার, পুঁজিবাজারের যে ঘুরে দাঁড়ানোর যে একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি, নতুন চেয়ারম্যান বিএসইসির নিয়োগ পেয়েছেন, কি মেসেজ দিবেন আপনার দীর্ঘ কেরিয়ার থেকে? আমি একটু ওই স্টেপে, ওই প্রশ্নে একটু যেতে চাচ্ছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা কিন্তু আমার প্রাইম মিনিস্টারের একটা ছিল যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তার ম্যানিফেস্টোতে কৃষককে বাঁচাবার একটা পন্থা ওরা হাইলাইট করা ছিল, আমি দেখেছি ম্যানিফেস্টোটা। সেই বেসিসই কিন্তু এই যে কৃষক কার্ডগুলি দিয়ে ডিস্ট্রিবিউশন হয়েছে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে, উনি নিজে যে হ্যান্ড ওভার করেছেন,
ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, এটা মানতেই হবে। হ্যাঁ, এটা ওভারনাইট তো সব জিনিস একসঙ্গে সব হবে না, প্রসেসটা শুরু হয়ে গেছে এবং এটা অদূর ভবিষ্যতে আমি বিশ্বাস করি কৃষককে বাঁচাতেই হবে। কৃষক বাঁচলে আবার দেশ, আর আমাদের এটা এগ্রিকালচার বেসড কান্ট্রি, আমাদের এখানে তো ওই রকম ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি না, যে এটা জাপান না, যে এখানে সব কিছু ইন্ডাস্ট্রি করবার। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ওটা শেষ করবো কি ওটা জি, জি, দিয়ে? শেষ করছেন। এখানে মাসুদ গেছে অ্যাজ চেয়ারম্যান, ইয়েস, হি ইজ ভেরি ক্যাপেবল। আমার মনে হয় সেই পুঁজিবাজারটাকে চাঙ্গা করার জন্য যা যা করণীয় আছে, পেপারে আমি যতটুকু পড়েছি, এটা করতে পারবে। এর আগে রাশেদ মাসুদ ছিল, হি ওয়াজ অলসো ট্রাইং হিজ লেভেল বেস্ট, আমি সেটাও দেখেছি। কিন্তু সরকার তো যে কোনো সময় যে কোনো মানুষকে চেঞ্জ করাতে পারে। পুঁজিবাজার ইজ ইম্পর্টেন্ট ফর এনি ইন্ডাস্ট্রি গ্রোথ। ক্যাপিটাল মার্কেট থেকেই তাদের ফান্ড রেইজ করতে, এটা নাম্বার ওয়ান। বন্ড মার্কেটে যেতে হবে, বিল মার্কেটে যেতে হবে, নাহলে কিন্তু এই যে হিউজ অ্যামাউন্ট অফ বরোয়িং তারা ব্যাংকিং সেক্টর থেকে করছে লং টার্ম, এটা কিন্তু হয় না। ব্যাংকিং ফান্ডিংটা হবে 3 বছর 5 বছর, ম্যাক্সিমাম 7 বছর। এর বেশি হলেই তুমি ক্যাপিটাল মার্কেটে যাও, ইকুইটি রেজ করার চেষ্টা করো, পার্টনার নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি সুন্দরভাবে সুষ্ঠুভাবে লং টার্মে এটা চলতে পারবে। আমরা আশা করি আপনার এই প্রত্যাশা বাস্তবায়িত হবে। পুঁজিবাজার অর্থবাজারও ঘুরে দাঁড়াবে, পুঁজিবাজারও ঘুরে দাঁড়াবে, সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আবু নাসের স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম আহমেদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলার জন্য, এবং আরও অনেক কথা ছিল যেগুলো আমরা ভবিষ্যতে কোনো সময় হয়তো আবারও আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য নিয়ে জিটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস এ টু জেড দেখলেন আপনারা। দেখা হবে আবারও আগামী শুক্রবার ঠিক এই সময়ে। সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।